ছায়াযুদ্ধের অবসান, সরাসরি সংঘর্ষের পথে তুরস্ক ইসরায়েল। হামলা চালানোর সক্ষমতা নেই কোনো অস্ত্রের, মাটির ৩২ তলা নিচে ইরানের পরমাণু ও মিসাইল শহর। টানা ১৫ মাস পর অস্ত্রবিরতির ঘোষণা, সেনা সরিয়ে নিবে ইসরায়েল, বিজয় উৎসবে ফিলিস্তিনিরা। লস এঞ্জেলেসে জারি হলো লুটপাটের সতর্কতা, পোড়া শহরে দমকল কর্মী সেজেও আনাগোনা চোরেদের। আসসালামু আলাইকুম, দেখছিলেন বিএসি ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ছায়াযুদ্ধের অবসান, সরাসরি সংঘর্ষের পথে তুরস্ক ইসরায়েল। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুকণা যেন এখন বারুদের স্তূপে রূপ নিয়েছে। আকাশ জুড়ে ইসরায়েলি যুদ্ধ বিমানের গর্জন, আর সীমান্তে তুরস্কের সৈন্যদের ট্যাঙ্কের মিছিল। যুদ্ধের সুর যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে। দামেস্ক এখন তুর্কি সমর্থিত বিদ্রোহী যোদ্ধাদের দখলে। কুর্দি যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে ইসরায়েল শক্তি বৃদ্ধি করছে। প্রতিটি মুহূর্ত যেন এক নতুন বিস্ফোরণের পূর্বাভাস দিচ্ছে। আঞ্চলিক আধিপত্যের এই দ্বন্দ্ব রূপ নিয়েছে সরাসরি সংঘর্ষে। যুদ্ধের সূত্রপাত যেন সময়ের অপেক্ষা। এক মুহূর্তের সিদ্ধান্ত গোটা মধ্যপ্রাচ্যকে জড়িয়ে ফেলতে পারে এক অগ্নিকুণ্ডে। সিরিয়ার গুরুত্বপূর্ণ রাজধানী দামেস্ক এখন তুর্কি সমর্থিত বিদ্রোহী যোদ্ধাদের নিয়ন্ত্রণে। এই কৌশলগত দখল মধ্যপ্রাচ্যের রাজনৈতিক এবং সামরিক মানচিত্রে নতুন অধ্যায় তৈরি করেছে। তুরস্ক বিদ্রোহীদের সমর্থন দিয়ে তাদের সামরিক উপস্থিতি দিন দিন বাড়াচ্ছে। তুর্কি বাহিনী এখন সিরিয়ার কুর্দিদের প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করেছে। অন্যদিকে কুর্দি যোদ্ধারা ইসরায়েলের সমর্থনে নিজেদের অবস্থান আরও মজবুত করার চেষ্টা করছে। ইসরায়েল এখন সরাসরি তুরস্কের সঙ্গে সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। নাগেট কমিটি তাদের প্রতিরক্ষা কৌশল আরও শক্তিশালী করার জন্য প্রতিরক্ষা বাজেট $15 বিলিয়ন বাড়ানোর প্রস্তাব দিয়েছে। F-15 যুদ্ধবিমান, উন্নত ড্রোন, জ্বালানি বিমান এবং স্যাটেলাইট প্রযুক্তি কেনার সুপারিশ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের এই প্রতিরক্ষা পরিকল্পনা সরাসরি তুরস্কের হুমকি মোকাবেলার জন্যই তৈরি। গাজায় ৭ অক্টোবর শুরু হওয়া সংঘাত ইসরায়েল ও তুরস্কের সম্পর্কের অবনতিকে ত্বরান্বিত করেছে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় তুরস্ক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে এবং ইসরায়েলের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকে ইসরায়েল শত শত বিমান হামলা চালিয়েছে। এই অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলেছে এই সামরিক কার্যক্রম। গাজা যুদ্ধ কেবল তুরস্ক ও ইসরায়েল নয়, গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে চরম বিপদের মুখে ঠেলে দিয়েছে। তুরস্কের বিদ্রোহী যোদ্ধাদের সমর্থন এবং কুর্দিদের প্রধান শত্রু মনে করা তাদের আঞ্চলিক প্রভাব বাড়ানোর স্পষ্ট প্রয়াস। তুরস্কের এই অবস্থান ইসরায়েলের জন্য বড় ধরনের সামরিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সংঘাত শুধু তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আঞ্চলিক প্রভাবের যুদ্ধ হিসাবে গোটা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলছে। তুরস্ক ইসরায়েল সংঘাতের এই প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুরস্কের নেতৃত্বে মুসলিম দেশগুলো কেবল কূটনৈতিক নয়, আঞ্চলিক নিরাপত্তা রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মুসলিম জাতিগুলোর ঐক্য ও সংহতি এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই সংঘাত শুধু দুটি দেশের নয়, এটি মানবতার সংকট। মুসলিম বিশ্বের ঐক্য এবং নেতৃত্বই পারে এই সংঘাতের সমাধান আনতে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন, মুসলিম বিশ্ব এই মুহূর্তে একত্রিত হয়ে তুরস্কের পাশে দাঁড়ানো উচিত? আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে। প্রতিবেদনটি শেয়ার করুন যাতে মুসলিম সংহতির বার্তা সবার কাছে পৌঁছে যায়। আপনার লাইক এবং শেয়ারই হতে পারে ঐক্যের প্রতীক। আসুন আমরা মুসলিম জাতির সম্মান রক্ষায় একত্রিত হই। হামলা চালানোর সক্ষমতা নেই কোনো অস্ত্রের, মাটির ৩২ তলা নিচে ইরানের পরমাণু ও মিসাইল শহর। ইরান মাটির প্রায় ৩২ তলা নিচে একটি সুরক্ষিত পরমাণু ও মিসাইল প্রকল্প তৈরি করেছে। স্যাটেলাইট থেকে ধারণ করা ভিডিও এবং ছবি যাচাই বাছাই করে আন্তর্জাতিক গবেষণা সংস্থা প্ল্যানেট ল্যাবস এই তথ্য জানিয়েছে। তাদের ধারণা, প্রকল্পটিতে সেন্ট্রিফিউজের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র মজুত রাখার সুযোগ রয়েছে। বিশ্লেষকদের মতে, পশ্চিমা হামলা এবং গোয়েন্দা নজরদারি এড়াতেই এই প্রকল্পটি ভূপৃষ্ঠ থেকে এত গভীরে তৈরি করা হয়েছে। ইরানের মধ্যাঞ্চলীয় উপদ্বীপ ইস্পাহানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্র দেশটির পরমাণু কর্মসূচির কেন্দ্রস্থল হিসেবে বিবেচিত। এই প্রকল্পে বিদ্যুৎ তৈরির পাশাপাশি পরমাণু অস্ত্র তৈরি সক্ষম সেন্ট্রিফিউজ তৈরি হয়। সম্প্রতি এই কেন্দ্রের পাশেই নতুন আরেকটি ভূগর্ভস্থ পরমাণু প্রকল্প থাকার প্রমাণ পেয়েছে গবেষণা সংস্থা প্ল্যানেট ল্যাবস।
স্যাটেলাইটের ছবি ও ভিডিও গবেষণার পর প্রতিষ্ঠানটি জানায় জাগ্রস পর্বতমালায় মাটির প্রায় ১০০ মিটার গভীরে মূল প্রকল্পটি তৈরি করা হয়েছে। এ গভীরতায় হামলা চালানোর সক্ষমতা পৃথিবীর কোনো অস্ত্রের নেই। প্ল্যানেট ল্যাবসের মতে প্রকল্পটিতে সেন্ট্রিফিউজের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিপুল মিসাইল ও অস্ত্র মজুদের ব্যবস্থাও রয়েছে। নতুন এই প্রকল্পে ২টি প্রবেশপথ রয়েছে এবং আশেপাশের অবকাঠামো থেকে বোঝা যাচ্ছে এটি প্রচলিত অস্ত্রের পাশাপাশি গণবিধ্বংসী অস্ত্র রাখার উপযুক্ত। দীর্ঘদিন ধরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ইরানের পরমাণু প্রকল্প এবং এর সংশ্লিষ্টদের লক্ষ্যবস্তু করে আসছে। এ পর্যন্ত মোসাদের হামলায় ৬ জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। এছাড়া নাতাঞ্জ ও ফর্দ পরমাণু সমৃদ্ধকরণ প্রকল্পে একাধিকবার নাশকতা চালানো হয়েছে। ২০২০ সালে নাতাঞ্জ কেন্দ্রে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইরানের বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা হামলা এবং গোয়েন্দাদের নাশকতা এড়াতে নতুন কেন্দ্রটি আরও গভীর এবং সুরক্ষিত করা হয়েছে। এটি প্রাচীন কেন্দ্রের চেয়েও অনেক বেশি গভীর এবং নিরাপদ। ইরান আগেই ঘোষণা দিয়েছিল যে তারা তাদের সেন্ট্রিফিউজগুলো সরিয়ে নেবে। তবে নতুন কেন্দ্রের বিস্তৃত অবকাঠামো দেখে মনে হচ্ছে তারা শিগগিরই পরমাণু অস্ত্র সমৃদ্ধকরণ প্রকল্প পুনরায় চালু করতে পারে। ইরানের পরমাণু কর্মসূচি শুরু থেকেই পশ্চিমা বিশ্বকে উদ্বিগ্ন করে তুলেছে। যদিও তেহরান বরাবরই দাবি করে আসছে যে তাদের কর্মসূচি পরমাণুর শান্তিপূর্ণ ব্যবহারের জন্য। তবে স্যাটেলাইটে ধরা পড়া নতুন কেন্দ্রে ইরান পশ্চিমাদের নজর এড়িয়ে পরমাণু অস্ত্র তৈরি করে ফেলতে পারে বলে সতর্ক করেছেন পশ্চিমা বিশ্লেষকরা। টানা ১৫ মাস পর অস্ত্রবিরতির ঘোষণা, সেনা সরিয়ে নিবে ইসরায়েল, বিজয় উৎসবে ফিলিস্তিনিরা। টানা ১৫ মাস তাণ্ডবের পর ইসরায়েলি হামলা বন্ধ করতে রাজি হয়েছে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজায় চলমান সহিংসতা ও যুদ্ধ বন্ধ করতে রাজি হয়েছে জালিম নেতানিয়াহু। একে বিজয় হিসাবে দেখছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মানবিক সহায়তা নিয়ে ফিলিস্তিনের বৈধ কর্তৃপক্ষের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তিনি। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপ সম্পূর্ণ হলেই যুদ্ধ সমাপ্তির প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে। শনিবার হামাসের একটি সূত্রের বরাতে লন্ডন ভিত্তিক নিউজ আউটলেট আল আরাবিয়া প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জেরুজালেম পোস্টও এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা ইসরায়েল যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নের পর যুদ্ধ বন্ধ করার ইঙ্গিত দিয়েছেন। ইসরায়েলের জাতীয় প্রচারকারী প্রতিষ্ঠান কার নিউজের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হামাসের সঙ্গে কাতারের মধ্যস্থতায় হওয়া বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতির চুক্তি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই ইতিবাচক বার্তা পাওয়ার পরই নেতানিয়াহু যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেন। আল আরাবিয়া রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি নেতানিয়াহুকে এ অবস্থান পরিবর্তনে বাধ্য করেছে। হামাসের একটি সূত্র জানিয়েছে, বিতর্কিত বিষয়গুলো আপাতত আলোচনার বাইরে রেখে মূলত যুদ্ধবিরতির দিকেই গুরুত্ব দেওয়া হবে। পরে পর্যায়ক্রমে বিতর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। বিতর্কিত বিষয়গুলোর মধ্যে একটি হল মিশরীয় সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া। এটি নিয়ে পরবর্তী আলোচনা হবে বলে জানিয়েছে হামাসের সূত্র। ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘমেয়াদী সংঘাত নিরসনের লক্ষ্যে এ যুদ্ধবিরতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় ৮৫% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ঔষধের তীব্র সংকটের কারণে গাজাবাসী খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছে। অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। তারপরও গাজায় যুদ্ধবিরতির জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে নিষ্ঠুর আক্রমণ অব্যাহত রেখেছেন। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন? ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এ ঘোষণা কি ফিলিস্তিনিদের জন্য নতুন কোনো ফাঁদ, নাকি এটি মুক্তির বার্তা? আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে কমেন্ট করুন। এর আগে কমেন্টে জানিয়ে দিন আপনি আমাদের এই ভিডিওটি কোথা থেকে দেখছেন। আপনার জেলার নাম এবং গ্রামের নাম উল্লেখ করতে ভুলবেন না। আমরা অপেক্ষায় আছি আপনার মতামতের জন্য। ধন্যবাদ। লস এঞ্জেলেসে জারি হল লুটপাটের সতর্কতা। পোড়া শহরে দমকল কর্মী সেজেও আনাগোনা চোরেদের। দাবানলে পুড়ে যাওয়া লস এঞ্জেলেস শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ৩৫,০০০ ঘরবাড়ি এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান। প্রচুর মানুষ ঘরছাড়া হয়ে পড়েছেন।
এই পরিস্থিতি শহরে লুটপাটের আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ। কেউ কেউ আবার দমকল কর্মী সেজে লুট করতে শুরু করেছেন। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে ক্যালিফোর্নিয়ার দাবানলের ঘটনার পর থেকে এখনও পর্যন্ত চুরির অভিযোগে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। লস এঞ্জেলেসের এক পুলিশ কর্তা ক্যাপ্টেন মাইক লরেন্স বলেন, লুটপাট একটি উদ্বেগের কারণ হয়ে উঠেছে। গ্রেফতারির সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কেউ কেউ দমকল কর্মী সেজে বাড়ির ভেতরে পৌঁছে যাচ্ছেন। পুলিশ কর্তা জানান, এই ধরনের ২ জন ভুয়ো দমকল কর্মীকে গ্রেফতার করা হয়েছে। লস এঞ্জেলেসে দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে সেখানকার দমকল বাহিনী। এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন ক্যালিফোর্নিয়া প্রদেশের আধিকারিকেরা। দাবানলের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগুন এখনও নিয়ন্ত্রণে না আনতে পারার জন্য ক্যালিফোর্নিয়ার প্রশাসনকে অকর্মণ্য বলে বিধেছেন ট্রাম্প। প্রশাসন সূত্রে খবর, হাওয়ার বেগের কারণে সমস্যায় পড়তে হচ্ছে দমকল কর্মীদের। হাওয়ার জন্য নতুন করে আগুন ছড়িয়ে পড়ছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ৪০,০০০ একরেরও বেশি এলাকা পুড়ে গিয়েছে। আগুনের গ্রাসে ভস্মীভূত হয়ে গিয়েছে প্রায় ১২,০০০ বাড়ি। গৃহহীন হয়ে পড়েছেন ১ লক্ষেরও বেশি মানুষ। গত ৫ দিনের অগ্নিকাণ্ডে লস এঞ্জেলেসের বাতাস ভারী হয়ে উঠেছে, দূষণ মাত্রা ছাড়িয়েছে। খারাপ বাতাসের জন্য স্কুল কলেজগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। বাসিন্দাদের মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। আমেরিকার জাতীয় আবহাওয়া দপ্তর আগামী সপ্তাহের জন্যও লস এঞ্জেলেস ও সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের সতর্কতা জারি করেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন এই এলাকায় আর্দ্রতা কম থাকবে, শুষ্ক ও উষ্ণ হাওয়া বইবে। বাতাসের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার।